যারা ইলেকশনের সাথে জড়িত প্রত্যেকের বিচার হবে, প্রত্যেকের বিচার হবে। আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের ইলিগালি ক্ষমতা দখল করে যে আইন কানুন হবে এগুলা সবকিছু ইলিগাল, এদের প্রত্যেকের বিচার হবে। আমরা যখন এই রাষ্ট্র ক্ষমতাতে যাব, আমরা মনে করি, আমরা আশা করি যে যারা এই পুরো ঘটনাকে, এই বাংলাদেশকে এইভাবে একেবারে ধরেন হারে মজ্জাতে শেষ করে দিল, প্রত্যেকেই বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে হবে। আমরা এই যে মাস্টার মাইন্ড যারা আছে, এই দেশটাকে যারা ছাড়খাড় করেছে নানান ভাবে, তাদের প্রত্যেকেই বিচারের আওতায় আনতে হবে। যে দেশকে বাঁচাবে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি এও জানি যে একটি দীর্ঘ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বড় সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতাতে আসবে, এবং ওই যে মুক্তিযুদ্ধের যে অংশটি শেষ হয়নি, যেটিকে আমরা আনফিনিশড রেভলিউশন, আমরা জানতাম যে মুক্তিযুদ্ধ শেষ হয়নি। ভারত যদি ডিসেম্বরের 3 তারিখে ডিসেম্বরের 3 তারিখ ভারত যদি মিত্রবাহিনীর অংশ হিসেবে আমাদের দেশে না ঢুকত, তাহলে এই মুক্তিযুদ্ধ অনেক বেশি দীর্ঘায়িত হতো, এবং তখন যা হতে পারত সেটি এখন আপনি দেখছেন। এই রাজাকার আলবদররা এখন ইলেকশন করছে না, তারা তো ভাবছে যে আমরা কিছু করতে পারবো না, আমরা এখন প্রবাসে আছি বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। দেশ কিভাবে স্বাধীন হবে না হবে দেখতে থাকুন। আমি আপনাকে আজকে বলছি, এর আগের অনেক প্রোগ্রামে অনেক জায়গাতে বলেছি, অনেকেই মনে করে আবেগ থেকে, কিন্তু আমি কিন্তু, মাথায় রাখবেন, আমি কিন্তু কোনো কিছু আবেগ থেকে বলি নাই। ইলেকশনটা আমি মানি না। এবং দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, আমার পুরোপুরি ধারণা যে বাংলাদেশ এখন জামাতের দখলেই আছে, এবং তাদেরকে আমেরিকা কিভাবে ব্যাক করছে, কিভাবে আমরা ফাঁস হয়ে যাওয়া নথিতে বা কনভারসেশনে শুনতে পেয়েছি যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক। সুতরাং মানে জামাত অলরেডি দেশের প্রশাসন দখল করেছে। একটা দেশে ক্ষমতায় থাকা মানে কি, সে প্রশাসন তার হাতে, ইউনিভার্সিটি, তারপরে রাজনীতি তার দখলে। সুতরাং আমরা তো এটা দেখতে পেয়েছি যে সমস্ত কিছু মোটামুটি এই জামাতিরা কিভাবে দখল করেছে, বিএনপিদেরকে বিভিন্ন জায়গাতে হটিয়ে দিয়ে, বিএনপিকে সরিয়ে দিয়ে। সুতরাং দেশ তাদের দখলেই আছে। নতুন করে ক্ষমতার যে প্রশ্নটা আসছে, সেটা এক ধরনের, আমি বলবো যে পিঠ চুলকাচুলকির আসর। এইটাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না বলে আপনার মামু আর ভাইগনার পিঠ চুলকাচুলকির আসর বলবেন, এইটা বরঞ্চ শুনতে শ্রুতি মধুর এবং আপনার একটু মজাও লাগবে যে পিঠ চুলকাচুলকির আসর হচ্ছে। সুতরাং আমি আসলে এইটাকে ইলেকশন কিছুই মনে করি না। আপনি আমাকে বলেন, যেখানে বাংলাদেশে মানে ব্যাঙের ছাতার মতো অনেক পলিটিক্যাল পার্টি আছে, এদের কোনো ভোট আছে? বাংলাদেশের রাজনীতি বলতে মানুষ বোঝায় আওয়ামী লীগ এবং বিএনপি। বাংলাদেশে আপনি যত যাই বলেন না কেন, বাংলাদেশের রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপি বোঝায়। তো সেরকম বড় দুইটা পার্টির মধ্যে একটি পার্টি ইলেকশনে নাই, এর আপনি কিসের ইলেকশন? এটা তো জাস্ট আপনি মজা দেখার জন্য আপনি জাস্ট দেশের টাকা নষ্ট করছেন, এবং কদিন পরে আপনাকে আবার ইলেকশন করতে হবে ওই দেশের টাকা খরচ করে। আপনাকে বলে রাখলাম, আবার কানা ধরে ইলেকশন করতে হবে, ঠিক আছে? এবং সেই ব্যবস্থাও হবে, ডোন্ট ওয়ারি। সুতরাং এই ইলেকশন থেকে যান, মাঝখান দিয়ে মানুষের, দেশের ওই শ্রমের টাকা, ট্যাক্সের টাকা নষ্ট হলো। যেহেতু জবাবদিহিতার কোনো বালাই নাই, যেহেতু এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা যেটি বলি না কেন নাই, সুতরাং এইটা এই ললেসনেস এর জায়গাতে এটা হচ্ছে। বাট ইলেকশন তো তাদেরকে আবার করতে হবে আসলে এন্ড অফ দ্য ডেতে। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ডালিম কুমার। বাংলাদেশ যদি রাজকন্যা হয়, তাহলে আওয়ামী লীগ হচ্ছে ডালিম কুমার। অনেকেই যেটা বলছে যে ইলেকশন হয়ে যাচ্ছে, ইলেকশন, প্রথমত হচ্ছে যে মানে এটা তো ইলেকশন না, এটা সিলেকশন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, অনেকেই আমাদেরকে একটা অ্যানার্কিজমের দিকে ঠেলে দেওয়ার কথাবার্তা বলছেন। আপনারা তো কিছুই করলেন না, আমরা কি করব? আমাকে তো আপনি ফ্যাসিস্ট বলেছেন, আমাকে তো বলেছেন যে আমি নাকি দুর্নীতিবাজ। দেখেন কে দুর্নীতিবাজ, আমাদের তো একটু তাদেরকে দেখানোর ব্যাপার আছে। আমরা যা করার সেটা আমাদের করা হবে, করব, দেখানো হবে। এবং আমার কথা হচ্ছে যে মানুষেরও তো একটু দেখার প্রয়োজন আছে না? আমরা ছাড়া জীবনটা কেমন? ভোটার ভয় পাচ্ছে, বাসায় বাসায় চেক করছে, ভোট দিতে যায় না কেন? যারা ভোট দিতে যাবে না তাদেরকে মারবে, কাটবে, বলে ভাই কাকে ভোট দিব? বলে বুঝলাম নৌকাকে ভোট দিলাম না, কিন্তু একটা ভালো মানুষকে তো ভোট দিতে। ববি হাত যাচ্ছে, একটা রাজাকারের ছেলে, আন্তর্জাতিক স্মাগলারের ছেলে, নুলা মুসার ছেলে, তার বাবার নাম হচ্ছে নুলা মুসা। এখন খাঁটি বাংলা ভাষাতে বলতে হয় নুলা মুসার পোলা এমপি হবে।
আর ওই যে মামুনুল হকের বাবা রাজাকার আমিনুল হক, আমরা, সে বলেছে বিচিত্রা 97-এ আমরা সচেতন ভাবেই পাকিস্তানের পক্ষে ছিলাম, সচেতন ভাবে পাকিস্তানের পক্ষে ছিল। মানে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবার দশা একেবারে প্রত্যেকটা রাজা। না না, ওইটা আমি এখানে এটা বলবো না, আমি শুধু বলবো আমার পয়েন্টের জায়গাটা হচ্ছে যে আপনি আমাকে ফেসিস্ট ডাকলেন, আপনি আমাকে দুর্নীতিবাজ ডাকলেন, আপনি আমাকে গালমন্দ করলেন, আপনি আমাকে গালমন্দ করে এই যে আপনার তাহলে আপনার প্রার্থী কে হবে? ফেরেশতাই তো হওয়ার কথা, ফেরেশতা না হলে মোটামুটি ফেরেশতার আশেপাশে তো হওয়ার কথা, কিন্তু আপনি প্রার্থী হিসেবে কাকে দাঁড় করাবেন? এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, এই জন্য আমি সবসময় বলি কি, লিখে রাখেন, কারণ ভবিষ্যতে এই দেশের মানুষকে এগুলো তো দেখাতে হবে যে একটা পুরো সমগ্র পত্রিকার অফিসের প্রত্যেকটা সাংবাদিককে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী, এবং কেউ কোনো কথাই বলছে না, কেউ কোনো আলাপই করছে না। আপনি এই মাহফুজ আনাম একটা সাক্ষাৎ ডেভিল। এই লোকটি 111-এর সময় বলেছে যে আমি ডিজিএফআই এর কাছ থেকে, ডিজিএফআই আমাকে মিসলেড করেছে, বলেনি? একেবারে আজীবন এই লোকটি এবং এই লোকটির পিতা আবুল মনসুর আহমদ আজীবন আওয়ামী লীগকে ঘৃণা করেছে। এর কারণ হচ্ছে তার বাপের অর্থাৎ আবুল মনসুর আহমেদের একটা রাগ ছিল যে কোথায়কার কোন গোপালগঞ্জ থেকে এসে, এইভাবে তাদের মতামত ছিল এরকম, গোপালগঞ্জ থেকে এসে তাদের পিতা হয়ে গেছে, মানে বঙ্গবন্ধু যে তাদেরকে ছাড়িয়ে গেছে, বঙ্গবন্ধুর যে তাদেরকে ছুঁয়ে আকাশ, এটা তারা শহুরে এলিটরা এটা মেনে নিতে পারেনি। এই যে শহুরে এলিটদের মধ্যে ছিল বদরুদ্দিন ওমর, আবুল হাসিম সাহেবের ছেলে, যদি আবুল হাসিম সাহেব একটা ভদ্রলোক, আবুল হাসিম সাহেবের ছেলে, তারপরে আবুল মনসুর আহমেদের ছেলে মাহফুজ আনাম কোনোদিন বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি। ব্যারিস্টার মইনুল ইসলাম বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, কারণ তাদের কথা হচ্ছে যে আমি কোট টাই স্যুট পরা ভদ্রলোক, আর উনার গায়ে কাদা লেগে আছে, মানুষের সাথে হাত মেশায়, আমি তো ওরকম না, আমি তো কিছু দিয়ে মুখ মুছি। বঙ্গবন্ধু আবার কি? তাদের কাছে তো হচ্ছে যে না, আমার তো হওয়ার কথা ছিল এলিট, আমি আরবান নাগরিক, আমি অমুক জায়গাতে পড়েছি, তমুক জায়গাতে পড়েছি। বঙ্গবন্ধুর ব্যাপারে তাদের ছিল এরকমই, মানে না কুচু মনোভাব। তার ছেলেরও তাই হয়েছে, আজীবন এই ঘৃণা লালন করেছে। তো এই দেশটাই দখল করেছে অবৈধভাবে কিছু চোর, ডাকাত, জঙ্গি, একটা জঙ্গি হামলার মাধ্যমে। আপনি চিন্তা করে দেখেন, যে সেই দিনই তো আমরা বুঝে ফেলেছিলাম যে 80 ঊর্ধ্ব এক নারীর আন্ডার গার্মেন্টস নিয়ে নোংরামি করেছে। দেখেন, ইতিমধ্যে কারাগারে আমাদের অনেক নেতাদেরকে হত্যা করা হয়েছে। রমেশ দাকে কয়দিন আগেই তো হত্যা করে জানেন, আপনার আমাদের আরেকজন আপনার হুমায়ুন ভাইকে, তাকে হত্যা করা হয়েছে। তার ভাইয়ের সাথে আমি সান ফ্রান্সিসকোতে তার সাথে আমার দেখা হয়েছিল। কি অবর্ণনীয় কষ্ট, ইউসুফ মজিদ হুমায়ুন ওনার ভাই। এগুলো খুবই দুঃখের কথা, কষ্টের কথা, এগুলো আসলে বলতে গেলে অনেক মন খারাপই হবে। আমাদের প্রায় 120 থেকে 25 জনের মতো আমাদের নেতা কর্মীকে আপনার হত্যা করা হয়েছে। কয়দিন আগে টাঙ্গাইলে একটা ছেলেকে মারা হয়েছে, সেদিন আর এইভাবে দিনের পর দিন। এই যে আপনার পাবনার ভদ্রলোকের নাম কি, এই তো 1 মাসও হয়নি, তার ভাতিজার সাথে আমার এয়ারপোর্টে দেখা, দমদম আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু সেই এয়ারপোর্টে দেখা। আপনার যে পাবনার সাংস্কৃতিক কর্মী, আদালতে তাকে মেরে ফেলা হয়েছে, আমি নামটা ভুলে যাচ্ছি। তো এরকম ভাবে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, টর্চার করা হচ্ছে, স্লো পয়জনিং করা হচ্ছে, নানান ভাবে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। সুতরাং একটাই কথা এখানে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে এদের প্রত্যেকের বিচার হবে, এবং এটা বাংলাদেশ আওয়ামী লীগ বলে এখনো টিকে আছে এই অত্যাচারের মধ্যে। এখনো বাংলাদেশ আওয়ামী লীগ বলেই এই দলটি এখন পর্যন্ত টিকে আছে এবং টিকে থাকবে। এবং এই চর্বিত চর্বণ আমি আর করব না, একই কথা আমি বলছি। আমার কথা হচ্ছে যে এই দেশের একমাত্র অ্যান্সার, একমাত্র উত্তর আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার ফর বাংলাদেশ, সেটা আপনারা দেখতে পাবেন। এই যে তারা এই সিলেকশন প্রসেস করছে, ইলেকশন তো আবার হবে, খুব শীঘ্রই আবার ইলেকশন হবে, তখন সেগুলোর উত্তর আপনি পাবেন। সো জাস্ট একটু ওয়েট করতে হবে আপনাকে। আমরা কোনো অ্যানার্কি করিনি, আমরা জনগণের সামনে একটা এক্সাম্পল সেট করেছি। বিএনপি 2014 সালে গাড়ি পুড়িয়েছে, মানুষকে পুড়িয়েছে, আগুন সন্ত্রাস করেছে। বিএনপি জামাত, শুধু বিএনপি কে একা বলবো না, বিএনপি জামাত
জামাতের কথা বারবার ঢাকা পড়ে যায়, বিএনপি সামনে আসা আসলে জামাত এর রক্ষাটা বাহিনী। সুতরাং তারা যে অ্যানার্কি করেছে 2014 সালের 15 সালের ইলেকশনের আগে, 14 সালের ইলেকশনের আগে, বাংলাদেশ আওয়ামী লীগ এই পুরো ঘটনাতে কোনো অ্যানার্কি করেনি, মানুষকে খুন করেনি। তারা তাকিয়ে দেখেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা মানুষ এখন বলছে, মাতম করছে যে আমরা আগেই ভালো ছিলাম। এই জনগণই মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরত আনবেন, এই জনগণই বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতার আসনে বসাবে, সেদিন খুব বেশি দূরে না বলে আমার মনে হয়। আচ্ছা, শেষ কথা, আপনি হচ্ছেন গিয়ে প্রলয় চাকির কথা বলছিলেন। আমরা ছোটকালে যা গানে আমরা মুগ্ধ হতাম, প্রলয় চাকি মলয় চাকি দুই ভাই ছিলেন, তো খুব অসাধারণ ভালো গান গাইতেন, ভালো মানুষ তারা, তিল তিল করে মাত্র 15 দিনের মধ্যে আমার দেখা হয়েছে আপনার এয়ারপোর্টে, তো তিনি খুবই মন খারাপ দুঃখ করে বলছিলেন আমাকে আর কি। খুবই দুঃখজনক। এবং আপনি জানেন লিলি ইসলামের হাজবেন্ড যে হচ্ছে গিয়ে চয়ন ভাই, চয়ন ইসলাম, তিনিও কিন্তু খুবই জনপ্রিয় একজন সাংসদ, একজন সাংস্কৃতিক সংগঠক। ইচ্ছা করে সেটা ছায়ানটে যেভাবে হামলা করলো, ইচ্ছা করে সাংস্কৃতিক কর্মীদেরকে ওরা শেষ করতে চাইছে। সর্বশেষ আমি একটু আপনার কাছে আপনার মতো করে, আপনি উপসংহার আমাদের এই আলোচনার, সুমিখান লাইনের আজকের আলোচনার উপসংহার টানবো আপনার প্রত্যাশার বাণী দিয়ে, কারণ আপামর জনগণ তাকিয়ে রয়েছে। আপনার কথাতেও আপনি বলেছেন সাধারণ মানুষ সারাক্ষণই তারা বলছে, এবং আজকে একজন বিদেশি সাংবাদিকের নেয়া বাইটে বিভিন্ন লেভেলের মানুষজন বলেছে পথে যাওয়া পথচারীরা যে আমরা কিসের নির্বাচন, কাকে ভোট দিব, কেন ভোট দিব, এই কথাগুলো বলেছে। আপনি শুধু একটি যে এন্ড অফ দ্য ডেতে আমি যদি ব্যাপারটাকে এইভাবে দেখি সুমি আপা, সেটা হচ্ছে যে এই মানুষের কথা তো আসলে সাধারণ মানুষের কথা তো কেউ ভাবে না শেষ পর্যন্ত। দেখেন, দিনের শেষে এই বাংলাদেশের মানুষ একটু আরাম করে ঘুমাতে চায়। তারা ধরেন একটু ঘুম থেকে উঠে একটু চায় কি, একটু সহজ চাওয়া, একটু শান্তিতে তাদের কাজের জায়গাতে যাবে, একটু দিনের শেষে বা উইকেন্ডে একটু বউ বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবে, সন্তানদেরকে নিয়ে একটু কোথাও কালচারাল অ্যাক্টিভিটিসে যাবে, এই দেশে কোনো হানাহানি থাকবে না, একটা পলিটিক্যাল সুবাতাস বইবে, চিকিৎসা, একটা ভালো চিকিৎসা পাবে, ভালো এডুকেশন পাবে, সন্তানদের ভালো পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না, এক ধরনের নিশ্চয়তা মানুষ জীবনে চায়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার রাজনীতিতে পদার্পণ অল্প করে হলেও হয়তো বা হয়ে গেছে 5ই অগাস্টের পরে, আমি চাই কিংবা না চাই। আর রাজনৈতিক ক্যারেক্টার প্রত্যেকটা মানুষ, সে মানে একেবারে পলিটিক্যাল সায়েন্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক উপাদান আসলে। তারপরেও একেবারে রাজনীতিতে হয়তো বা আমার পদার্পণ হয়েছে, কোনো না কোনো ভাবে সময় আমাকে নিয়ে এসছে। আমি যদি নিজেকে একেবারে তরুণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে কল্পনা করি, আমি নিজেকে প্রশ্ন করি যে আমি আসলে এই বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই, আমি আসলে আমার ভিশনটা কি, হোয়াট ইজ মাই ভিশন। মানে আমি কি আসলে মানে এই বাংলাদেশের মানুষকে শান্তি দিতে চাই, বা তাদেরকে আমি খুবই মানে মানে প্রোগ্রেসের চূড়ান্ত জায়গাতে নিয়ে যেতে চাই, তাদেরকে আমি এক ধরনের কনসোলেশন, এক ধরনের আস্থার জায়গাতে নিয়ে যেতে চাই। ইয়েস, আমি সেটা করতে চাই। আমি চাই যে আমি যদি রাজনীতি করি, যে মানুষগুলোর জন্য করব বা যে জায়গার জন্য করব, সেই মানুষগুলোর জন্য আমার ভাবনার জায়গা আমি মনে মনে ভাবি যে এই মানুষগুলোকে আমি কিভাবে, যে তরুণদেরকে, ধরা যাক যে একটা কনস্টিটিউয়েন্সি, ওই তরুণদেরকে আমি কোথায় নিয়ে যেতে চাই, ওইখানকার মধ্যবয়সীদেরকে আমি কোথায় নিয়ে যেতে চাই, ওই এলাকার বৃদ্ধদেরকে আমি কোন লেভেলে নিয়ে যেতে চাই, ওইখানকার ইনফ্রাস্ট্রাকচার, ওইখানকার শিক্ষা, ওইখানকার ভাবনা, এগুলো যে মিথস্ক্রিয়া, অর্থাৎ একটা ফ্যামিলি, ধরা যাক যে কোনো একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি, এইটা একটা কমপ্লিটলি একটা পরিবার, একটা পুরো দেশ। মানুষ তো কোনোদিন শান্তি পায়নি এই বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগের যেই গত 16 বছরের যেই উন্নয়ন, যেই জায়গাটাকে একটা শেপ আপ করেছে, যে আমার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, এখন আমি একটা পার্টিকুলার শিখরের দিকে যাব, ওইভাবেই তো বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিটা করেছে।